হ্যালো লিসেনার, সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। অনেকদিন পর আবার চলে আসলাম একটি গল্প নিয়ে। আশা করি পুরো রমজান মাস জুড়ে আপনাদেরকে ভালো ভালো কিছু গল্প আমরা উপহার দিতে পারবো। আজকের গল্পটি খুবই স্পেশাল হতে চলেছে, তো প্লিজ না টেনে সবাই পুরো গল্পটি শুনবেন। চলুন শুরু করা যাক। সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই, আর কণ্ঠে আছে আমি ইফতি। বাসর ঘরে ঢুকে দেখি বউ মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা ভেসে আছে। আমি একবার মোবাইলের দিকে, আরেকবার তোসিবার দিকে তাকিয়ে আছি। তোসিবা মাথাটা নিচু করে রেখেছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তোসিবার হাতে দিলাম। ইমরান, তোমার কি হয়? খালাতো ভাই। তখনই তোসিবাকে জোর এক ধমক দিয়ে বলেছে, প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করেছ, আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে? তোতলাতে তোতলাতে তোসিবা বলল, কিসের মিথ্যা বলছি? যেটা সত্যি সেটাই বলেছি। ইমরান আমার খালাতো ভাই। ঠিক আছে, তাহলে ইমরানকে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তখনই তোসিবা আমতা আমতা শুরু করেছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজকে অনেক কান্না করতেছে, তাই ওকে কল করে সান্ত্বনা দিয়েছিলাম। তার মানে তুমি ইমরানকে অনেক ভালোবাসতে? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? সত্যিটা বলবো? হ্যাঁ বলো। ইমরান এখনো পড়ালেখা করে, আর আমাদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এদিকে আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। কেন? কারণ আমার ছোট দুইটা বোন আছে, ওদেরও তো বিয়ে দিতে হবে, তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বুঝতে পারছি। আসলে আমাদের সমাজে ছেলে লেখাপড়া করলে বা বেকার থাকলে তাদের কাছে কারোর মেয়ে বিয়ে দিতে চায় না। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলেন। সত্যি কি জানতে চান? আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন লাগবে? তোসিবা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, জানি না, তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে কি ইমরান তোমাকে মেনে নেবে? এখনও শিওর বলতে পারছি না, তবে ইমরান আমাকে অনেক লাভ করে। ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো। যদি ইমরান তোমাকে মেনে নেয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথাটা শুনে তোসিবা আমার দিকে কেমন জানি একটা মায়াবী চোখে তাকিয়ে আছে। বাসর ঘরে ডিভোর্সের নাম নিলেন? হ্যাঁ, কারণ তুমি জীবনেও আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। আচ্ছা, তুমি এই পাশে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, ইমরান কি বলছে সেই কথাটা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে। এখন ইমরানকে কল করতাম? হ্যাঁ করো, তাহলে ইমরান তোমাকে সহজে বিশ্বাস করতে চাইবে। ঠিক আছে, শুভরাত্রি বলে ঘুমানোর ভান করে শুয়ে পড়েছি। তোসিবা ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে। ইমরানকে তোসিবা সবকিছু বলতেছে। হঠাৎ করে তোসিবা খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেছে। আমি চোখগুলো বন্ধ করে ঘুমাবার মতো করে শুয়ে আছি। আরে, আমি তোমার পরিচয়টা দিলাম না। আমি আল মোহাম্মদ সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু চাকরি করার, আম্মু বাড়িতে থাকে। বরাবর বিয়ে হয়েছে, ওনার বর সরকারি চাকরি করে। এখন উনি ঘুম পাচ্ছে, বাকি কথা সকালে বলবো, কেমন? পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তোসিবা শুয়ে আছে। পরনের গহনা খুগুলো খুলেনি। চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কাজলগুলো ছেত্রায় গেছে তার জন্য। মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি কিছু না বলে ওর গায়ের উপর চাদর দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করেছি, কিন্তু ভুলে টাওয়াল নিতে মনে ছিল না। একবার শুধু বলছি আমার টাওয়ালটা বলে বের হয়ে দেখি তোসিবা আমার টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি আমার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বারে, তাতে কি আপনি ভুল টাওয়াল ফেলে গেছেন তাই? আর যদি কিছু মনে করেন তাহলে যেখানেটা সেখানে রেখে দিই। মনে করার কি আছে, দাও আমার কাছে টাওয়ালটা। হাতে নিয়ে তোসিবাকে জিজ্ঞাসা করেছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে? তোসিবা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নেবে যদি আমি তোমাকে ডিভোর্স দিই? হ্যাঁ নিবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? ইমরানের পড়ালেখা শেষ হতে আরও 9 মাস সময় লাগবে। এই 9 মাস আমাকে আপনার কাছে থাকতে বলেছে। তা কি করে হয়? আর আমার একটা জীবন আছে, আমার আবার কাউকে তো বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করেন। আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব।
যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে। রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দেবো, আর রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে। ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলে তোসিবা চলে যেতেছে, তখনই শাড়িতে পা লেগে পড়ে যাচ্ছে। আমি তোসিবাকে ধরে নিয়েছি। আমাকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। তখনই তোসিবাকে ছেড়ে দিয়েছি, আর তোসিবা ঠাস করে নিচে পড়ে গেছে আর জোরে এক চিৎকার দিয়ে বলে, আমার কোমরটা বুঝে গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর ঘরে যে মেয়ে তার স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে সে তা ঠিক করে বলতে পারে না। তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তোসিবাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসবো, তখনই তোসিবার কান্না শুনে আব্বা আম্মা সহ সবাই দৌড়ে রুমের সামনে এসে গেছে। সবাইকে দেখে তোসিবার চিৎকারের আওয়াজ আরও বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তোসিবা কান্না করছে আমাকে ফাঁসাতে। কিরে সৌরভ, বৌমা নিচে পড়েছে কেন? আমি কি করে বলবো? তাহলে বলবেটা কি শুনি? যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করলে তো হবে। আম্মা বলল, বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা কেন বলছিস? বৌমা, তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছুটা বলে কাটিয়ে দেব, কিন্তু তোসিবা এমন কথা বলছে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোসিবা বলল, আম্মা, উনি আমাকে কোলে নিতে চাইছে। আব্বা বলল, হ্যাঁ তারপর? তোসিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে জীবনের শেষ কথা শুনছে। আম্মা বলল, আহা, তুমি বৌমাকে বলতে তো দিবে। আব্বা বলল, আমি মুখ চেপে ধরে রেখেছি নাকি? মা বলল, মা তোসিবা তুমি বলো তো সব। হ্যাঁ, তারপর আমি না করেছি বলে ইচ্ছে করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝে গেছে মা। ও মা গো, আমাকে বাঁচাও বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। আরে, এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস, এর থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো থাকতে পারবো। আব্বা বলল, হারামজাদা, তুই তো তোর নিজের পায়ে নিজেই চলতে পারিস না, আবার গেছিস বউকে কোলে নিতে। ফের যদি আর কোনোদিন কোলে নিস তাহলে তোর খবর করে ছাড়বো। আরে তুমি কি বলছো সব? সৌরভের বউকে সৌরভ কোলে নিবে না তো কে নিবে? আব্বা আম্মার কথা শুনে দোলা ভাই আর আপু দুজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বা আম্মাও গেছে। আম্মা, আপনারা পারেনও বটে। আমি বের হলাম, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হব, তখনই তোসিবা আবার চিৎকার দিতে লাগলো, এই তোমার সমস্যা কি? এমন করছো কেন? কোমরে ব্যথাটা তো আমি পেয়েছি তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে তা না করে উনি চলে যাচ্ছে। হ্যাঁ সৌরভ, বোমাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। সত্যিটা জানতে পারবে তখন বুঝবে। দেখি, হাতটা দাও। আমি তোসিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তোসিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরেছে। তোসিবাকে কোলে নিয়ে খাটের উপরে শুয়ে দিব, তখনই আমাকে নিয়ে ফেলার কি আছে? কি পরিণতি হয়েছে দেখেছেন? আর যদি আমার সঙ্গে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আম্মা, তোমার বৌমা কি বলছে শুনবে? তখনই তোসিবার মুখটা ভয় একদম ছোট হয়ে গেছে। কি বলছে? বলছে চিন্তা না করতে, তোসিবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তোসিবা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে। আর শোনেন, তাড়াতাড়ি আসবেন। কেন? বিকালে আমাদের বাড়ি যেতে হবে তাই। তোমার বাড়ি আমি যেতে পারবো না আম্মা। আমি বের হলাম রুম থেকে, বেরিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ের আগে অনেক ভালো ছিল, এখন বিয়ে করে পুরো মুসিবতে আছি। দূর রানাকে কল করি, যে কথা সে কাজ। রানাকে কল করে বলেছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছি, কিছুক্ষণ পর রানা এসেছে। কিরে, এখানে আসতে বলছিস কেন? কেন, এখানে আসে কি বারণ আছে নাকি? বাদ দে, বল তোদের বাসর কেমন কাটলো? হ্যাঁ, অনেক ভালো। আমি তো ঘুমিয়েছি, আর বউ আমার মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে। মনে মনে কথাগুলো বলছি। কিরে, চুপচাপ হয়ে গেলি যে? তেমন কিছু না, বল তোর কি অবস্থা? এই চলছে। দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হয়েছি, যার কারণে পেট খিদায় চুচু করছে। রানা, চল যাওয়া যাক, একটু পর জোহরের আজান দিবে, নামাজ পড়ে বাড়িতে যাব। দোস্ত মিলে জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেছে, আর আমি বাড়িতে এসেছি। সৌরভ, তুই কোথায় ছিলি? কেন, মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে দেখিনি কেন? এই জন্য আব্বার উপরে মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। কি হয়েছে সেটাই বলেন। তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কিনা ওধা হয়ে গেলি সকাল থেকে। যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, যাচ্ছি। তড়িঘড়ি করে রুমের সামনে গেলাম। দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেছে। ভেতরে ঢুকে দেখি কেউ নেই। আমি টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতে যাব, তখন দেখি দরজাটা বন্ধ। আরে, দরজাটা কে বন্ধ করেছে? তখনই রুম থেকে তোসিবা বলছে,
দরজাটা আমি বন্ধ করেছি। যদি আমার কথা মতো চলেন তাহলে দরজাটা খুলে দেব। দেখো, ফাজলামোর একটা সীমা থাকা দরকার। ভালো ভালো দরজাটা খুলে বলছি, তা না হলে দরজা ভেঙে ফেলবো, আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেছো? আগে আমার কথা শোনেন, তারপর যা বলবেন তাই হবে। রাগ কন্ট্রোল করে বললাম, আচ্ছা বলো কি কথা বলবে। যতদিন আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন এই বর বউ অভিনয়টা করে যেতে হবে, আর আমাদের বাড়িতে আব্বা আম্মুর সামনে আমার সাথে সবসময় সুন্দর করে কথা বলতে হবে। আর আমি আপনাদের বাড়িতে 9 মাস না, আমি 10 মাস থাকবো। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। বলেন, আমার সব কথা রাজি আছেন? এখন রাজি হয়ে দরজাটা খোলায়, এরপর যা হবার হবে। ঠিক আছে, আমি রাজি। এবার লক্ষ্মী মেয়ের মতো দরজাটা খুলে দাও। ঠিক আছে। তুসিবা দরজাটা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এখন রুমে পেতাম, ঠিক গালের উপরে 5 আঙ্গুলের ছাপ বসে দিতাম। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলি আর তাবু, মানে তোসিবার ছোট 2 বোন আর ওর চাচা আব্বু সহ 10 জনের মতো লোক আসছে আমাদের নিতে। ওনাদের সবাইকে একসাথে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিলাম। সৌরভ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা ওদের সবার সাথে বসে লাঞ্চ করে নে। জি করছি। সবার সাথে বসে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 শালি আমার 2 হাত ধরে রাখছে। 2 শালি আমাকে হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। আবু তোর বর দেখে চুপচাপ কোনো কিছুই বলে না। ওর মাথা ব্যথাটা কাল রাত থেকে বেড়ে গেছে, তাই সবাই চুপচাপ বসে আছে। 1 ঘন্টা পর শ্বশুরবাড়িতে এসে পৌঁছালাম। শাশুড়ি আমাদের বরণ করে নিয়েছে। কিছুক্ষণ নিচে বসে সবার সাথে কথা বলে ডিনার করে নিলাম। ডিনার শেষে তাবু আমাকে তোসিবার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো, তবে যে খাট তার উপরে 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে। কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রী থাকা মানে যুদ্ধ করার সমান হবে। তোসিবা গরম 1 গ্লাসে দুধ হাতে নিয়ে রুমে ঢুকেই বলে, নেন দুধটা খেয়ে নেন, আম্মা আপনার জন্য পাঠিয়েছে। আমি দুধ খাই না, আপনি খেয়ে নিন। বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা তাহলে আমি নিজে খেয়ে নিই। আচ্ছা তুমি ঘুমাবে কোথায়? খাটের উপরে। তাহলে আমি কোথায় ঘুমাবো? খাটের উপরে। কেন? আপনার বান্ধবী মানা করেছে আমার সাথে ঘুমাতে। বাজে কথা বলবে না, আমার কোনো বান্ধবী নেই। থাকবে কি করে? এমন হাদারামের মতো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে শুনি? একটা নয়, অনেক মেয়ের সাথে লাইন মারতে পারি, বুঝলে? আচ্ছা রাত অনেক হচ্ছে, আমি ঘুমাই। ঠিক আছে ঘুমান। তোসিবা এসে পাশে শুয়ে পড়ল। আমি ঘুমের ভান করে তোসিবাকে জড়িয়ে ধরেছি। তোসিবা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তোসিবার শোয়া থেকে উঠে দরজাটা খুলে বাইরের দিকে গেছে। আমি উঠে তোসিবার পিছু নিতে লাগলাম। তাকে দেখি তোসিবার সিঁড়ি দিয়ে উপর দিকে যাচ্ছে। কিন্তু তোসিবা এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন? নিজের স্ত্রীকে ছাদের উপর রাত 12টার সময় অন্যর সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটু অবাক হইনি, বরং নিজের প্রতি অনেকটা বিরক্ত হয়েছি বলতে পারেন। কারণ বাসরাতে তোসিবা আমাকে ওর মনের সব কথা বলে দিয়েছে। তাও কেন জানি আমি তোসিবার সাথে ওর বাপের বাড়িতে এসেছি। তোসিবা আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিলেও ইমরান ওর হৃদয় জুড়ে থাকবে, এই একটা কথা আমার কানে বারবার বাজতে থাকে। আচ্ছা এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপর এসেছি, দেখে যাই তোসিবা কার সাথে এমনভাবে হেসে হেসে কথা বলতেছে। যখন আর একটু সামনে গেলাম তখনই পুরো ছাদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লে উঠছে। তাবু আর তাসলি এসে তোসিবাকে জড়িয়ে ধরেছে। আপু তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস? বাবা 2 দিনে এত মায়া, স্বামী ছাড়া কোথাও যাওয়ার বারণ আছে নাকি? আরে আপনি কখন আসলেন? আমি এদিক সেদিক তাকাচ্ছি, তখনই তাবু বলে, দুলাভাই আপু তো আপনাকে বলছে। মানেটা কি? আমাকে তো তুমিই আসতে বলেছ। আমি বলেছি কখন? তোসিবা তুমিও না, তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলেছ। বুঝতে পারছি, আচ্ছা বাদ দাও এখন, আসো বাবা। এই তোসিবা নে কেকটা কেটে নে। হ্যাঁ আসতেছি। তোসিবা গিয়ে কেক কেটে প্রথমে ওর আব্বুকে, তারপর তাবু আর তাসলিকে খাইয়ে দিয়েছে। আপু সৌরভ ভাইকে খাওয়াবি না কেক? সরি ভুলে গেছি। তোসিবা কেক নিয়ে আমার দিকে আসছে, আর আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো করে নিচে নেমে এসেছি। তোসিবা আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে আর চলে আসছে। এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? অন্যের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাব কেন? মানে বাংলাতে বুঝতে সমস্যা হয় নাকি? আপনি এমন কেন শুনি? আমি যেমনই হই না কেন তাতে তোমার কোনো সমস্যা হবে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো দেখি, সরেন। আমি জানি কেন আপনি কেক খেতে চাচ্ছেন না। হ্যাঁ তা তুমি খুব ভালো করে জানতে পেরেছ। এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তোসিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। কেক খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না।
আমি বুঝতে পারছি আমাকে গিফট করতে হবে বলে কেক খাচ্ছে না, অন্যর গার্লফ্রেন্ডকে আমি কোনো উপহার দিতে যাব? আর তাছাড়া তুমি আমার কেউ না। যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়েছে ঠিকই, কিন্তু সেটা মাত্র লোক দেখানো। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য খারাপ, কারণ আপনার কাছে আরও 11-10 মাস থাকতে হবে। 10 মাস কেন? তুমি না বলেছ 9 মাস, আর 9 মাস তো 4 দিন চলে গেছে, আর মাত্র 8 মাস 26 দিন থাকবে। আর এই সময়গুলো যে কি করে কাটবে সেটা আমি চিন্তা করতেছি। আরও 9 মাস 26 দিন 11 ঘন্টা আমার আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না আমি নিজেই আপনাকে ডিভোর্স কাগজ পাঠিয়ে চলে যাব। 9 মাস না, 8 মাসের বেশি একদিনও রাখবো না। দেখি প্যাচাল কম করে আমাকে ঘুমাতে দাও। তসিবা সরে গেছে, আমি শুয়ে পড়েছি, সাথে তসিবাও। দুজনে দুদিকে মুখ করে শুয়ে আছি। তখনই তসিবা বলে, আচ্ছা আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন? আমাকে কি পাগল কুত্তা কামড়েছে যে আমি অন্যের বউ পাহারা দিতে যাব? মানে তুমি এত কিছু বুঝবে না, এখন ঘুমাও আর সকালে উঠে ফজরের নামাজ পড়বে। তসিবা কোনো কথা বলেনি। আমি ঘুরে তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবার স্বপ্নের দেশে চলে গেছে। তসিবার ঘুমের চেহারাটা একদম বাচ্চাদের মতো লাগছে। তসিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে এসেছে বলতে পারবো না। সকালে আজান শুনে ঘুম ভাঙছে, তসিবাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তসিবা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। না, এত সুন্দর ঘুমটা ভাঙার দরকার নেই। আমি শাওয়ার নিতে চলে গেছি ওয়াশরুমে। শাওয়ার শেষ করে বের হয়ে দেখি তসিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওইদিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তসিবাকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব। রুম থেকে বেরোবো তখনই তসিবার সাথে ধাক্কা খেয়েছি। ও মা গো বলছে, তখনই তসিবার মুখ চেপে ধরেছি। ওই তোমার গলার এত আওয়াজ কেন? আরে করছে কেন? তখনই তসিবা ওর মুখ থেকে আমার হাতটা সরে বলল, মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে রেখে আমি অফিস যাব। আজকে আমার কলেজে যেতে হবে। কেন? দরকার আছে। আর আমি আপনার আব্বুকে বলেছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দিব, উনি রাজি হয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তোমাকে আমি পড়ালেখার খরচ দিতে পারবো না, দিতে হবে না, আমি টিউশন করি, এতে আমার হয়ে যায়। যা খুশি তা করো, তাতে আমার কি? দেখি সামনে থেকে সরো। তসিবা সরে গেছে, আমি রুম থেকে বেরিয়ে এসেছি। নিচে নেমে সোফায় বসেছি, অমনি তাবু আর তাসলি দুই শালি দুই দিকে বসেছে। দুজনে দুই দিকের দিকে খোঁচা দিতে লাগলো, আর আমিও সহ্য করতে না পেরে দুইটাকে কাতুকুতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টামি করছি, এমনই তসিবা এসে হাজির। আমি তসিবার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। দুষ্টমি শেষ হলে খেতে আসেন। দুলাভাই আপুর সাথে ঝগড়া করছেন নাকি? আরে না, চলো খেতে যাবে। সবাই বসে একসাথে নাস্তা করছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তসিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ির ভেতরে ঢুকে আম্মাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের জন্য রওনা দিব। তখনই আপনি অফিসে যাবার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আমার তো কোনো কাজ নেই, দেখি সরো, এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে। দেখছেন আম্মা, আপনার ছেলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে না। আরে আম্মা, আসলে কেন দূর থেকে কিছু একটা বলে এখান থেকে নিয়ে যায়? হয়েছে, আমাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করেছি। আসো বসো। তসিবা এসে বাইকে বসেছে। আমি বাইক চালাচ্ছি। কিছুটা পথ যাবার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে, আরে সৌরভ, তুমি সাথে নতুন বউ নিশ্চয়ই? ম্যাডামের কথা শুনে তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবা অনেকটা আগ্রহের সাথে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে। তখন আমি বলি, আরে না ম্যাম, ও তো আমার কাজিন, কলেজ যাবে তাই সাথে নিয়ে এসেছি। সামনের কলেজ? আপনার গাড়ির কি হয়েছে? হঠাৎ গাড়ি করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর আজকে অনেক জরুরি একটা মিটিং আছে, এখন কি যে করি। তসিবা, তুমি একটু বাইক থেকে নামো। কেন? আগে নামো, তারপর বলছি। তসিবা বাইক থেকে নেমে দাঁড়ায়। নাও 50 টাকা, তুমি রিক্সা করে কলেজে চলে যাও। আর ম্যাডাম আপনি আসেন, আমি অফিস যেতেছি। তসিবা দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে, আর আমি ম্যাডামকে বাইকে বসে চলে এসেছি। বাসর ঘরে তসিবা যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করেছি, তখন ইচ্ছে করেছিল ঘাটটা ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে বের করে দেই, কিন্তু নিজের বিবেককে বাধা হয়ে দাঁড়িয়েছে। যাক, আজকে তার উচিত জবাব দিতে পেরেছি। 50 টাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তসিবার চেহারাটা যা লাগছে না, মনে হচ্ছে ঈদের দিন সুখ পালন করছে। একদম ঠিক কাজ করেছি।
ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। সৌরভ, তোমাকে ধন্যবাদ। আজকে যদি লেট হতো তাহলে অনেক বড় একটা ডিল মিসিং হয়ে যেত। ম্যাডাম, এটা তো আমার কর্তব্য ছিল। আর আমি ম্যাডাম দুজনের কক্ষে গিয়ে বসেছি। যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কম খাওয়া যায়। তবে বেচারির জন্য খারাপ লাগছে। 50 টাকা হাতে দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগী হই। হাতের কাজ শেষ করেছি এমনই ম্যাডাম এসে বলে, সৌরভ, তোমার একটু বের হতে হবে। ম্যাডাম, কোথায়? বিএমসি কলেজ যেতে হবে। সেখানে কেন? আমার মেয়ে রেনুকে একটু কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম, আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন। সৌরভ, তোমার মনে নেই আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আর গাড়ি এখন মিস্ত্রির কাছে। প্লিজ তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে আমি আজকে আর অফিস আসতে পারবো না কিন্তু। ঠিক আছে। আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে চিনতে সুবিধা হতো। তোমার ছবি তুলে অলরেডি রেনুকে মেসেজ করে দিয়েছি। তুমি গেলে সে তোমাকে চিনে নেবে। এখন যাও। ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তোসিবা একটা ছেলের সাথে কথা বলছে। আরে তোসিবা, এই কলেজে পড়ে কাম সারছে। আমি হেলমেট না খুলে তোসিবার কাহিনীগুলো দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা ইমরান হবে। দেখতে দেখতে তো মাশাল্লাহ যে কোনো মেয়ে প্রেমে পড়বে। ইমরানের তুলনায় আমি এতটা স্মার্ট না, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও গরিব পরিবারের সন্তান। হেলমেট খুলে এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে তো দেখছি না। দূরে ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখন একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন করতে হবে না। আমি রেনু, আর আপনি সৌরভ, তাই না? হ্যাঁ, আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনু বাইকে বসেছে। তখনই আমার চোখে তোসিবার চোখ পড়ে গেছে। আমি বাইক নিয়ে চলে এসেছি। তোসিবা আমাকে ডাক দিতে চাইছে, কিন্তু আমি রেনুকে নিয়ে চলে এসেছি। ভাইয়া, আপনার বউ কেমন আছে? তুমি জানলে কি করে আমার বউ আছে? আম্মু বলেছে আপনি বিবাহিত। ধুর, ভাবছে একটু ভাব লাগামো ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডাম সব গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, আপনার বইয়ের কোনো ছবি আছে? কেন, একটু দেখবো? দেখা লাগবে না। এমনিতে গরম ভাতে পানি ঢেলে দিয়েছে, আমার বউয়ের ছবি দেখতে আসছে। তোমার বাসায় এসে গেছে নামু। রেনু অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে আমি সোজা বাড়ির থেকে চলে এসেছি রেখে। বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখি তোসিবা একটা ছেলের থেকে বাইকে নামছে। তোসিবা নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এগিয়ে বাড়ির গেইটে গেছি। আমাকে দেখে তোসিবা বলে, আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন? আপনার থেকে অনেক সুন্দর। আর ওর বাইকটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কলেজের নাম করে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যাও। যদি আব্বু বা আম্মু দেখে না, তাহলে কলেজে যেতে হবে না, সোজা তোমার বাড়ি পাঠিয়ে দিবে। বলছে আপনাকে আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মেরেছি? আপনি আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ম্যাডামকে যে সাথে নিয়ে গেছেন সেটা শ্বশুরমশাই দেখেছে। মানে কি করে দেখছে? আমি বলে দিয়েছি। আর ওই সময় শ্বশুরমশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করছে, তখন আমি বলে দিয়েছি। কাম সারছে। আজকে তো আমার 12টা বাজবে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? আপনার কোনো বুদ্ধি আছে? তোমার থেকে বেশি আছে। দেখি সরো, আজকে রাতে বাসায় থাকা যাবে না। যদি বুদ্ধি থাকতো তাহলে একা একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই আব্বা এসে আমাকে কলেজে দিয়ে গিয়েছিল। আর আপনাকে একটা কথা বলতে বলেছে। দুজনে ঝগড়া করতে করতে বাড়ির ভেতরে ঢুকে আমাদের রুমে চলে আসছি। আম্মু কিছু একটা বলছে, কোনো উত্তর দেয়নি। কি কথা? আজ রাতে আব্বার বয়সের 50 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলেছে আমাকে আর শ্বশুরমাকে সাথে নিয়ে পার্টিতে যেতে। তোমাকে নিয়ে পার্টিতে? মজা পাইলাম। আর কাজ আছে, আমি যেতে পারবো না। বলেছে পার্টিতে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে তারপর যেতে। যদি না যান তাহলে পিঠের ওপরে লাঠি পড়বে। তবে রে, দেখাচ্ছি তোমাকে। বলে তোসিবাকে ধরতে যাবো, তখন তোসিবা দৌড়ে চলে গেছে। তোসিবা অনেক চঞ্চল টাইপের মেয়ে, হাসি মশকরা একটু বেশি করে। আমি ফ্রেশ হতে চলে গেছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসেছি। তোসিবাকে কোথায় দেখেছি না, রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে দেখি আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমাকে দেখে আম্মা বলে, সৌরভ, তুই কিন্তু কোথাও বের হবি না। আজকে তোর আব্বার বসের বাড়িতে পার্টি আছে। আচ্ছা, তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বেরিয়ে রানাকে কল করেছে। রানা ব্রিজে এসেছে। দুজনে কিছুক্ষণ গল্প করে দুজনে যার যার বাড়িতে চলে আসলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি এমনি। তোসিবা বলে, মনে হচ্ছে বউ মারা গেছে। এমন ভাব করে রেখেছেন চেহারাটা। মরে গেলে এমন করে রাখতাম না, সবার সাথে পার্টি দিতাম। আমি মরে যাওয়ার আর বেঁচে থাকি 9 মাস 26 দিন পর তো চলে যাব। যাও, তাতে আমার কি? দেখি সরো, আমার মাথা ব্যথা করছে। তোসিবাকে জারি মেরে রুমে এসে শুয়ে পড়েছি। ঘন্টাখানেক রেস্ট নিলাম, ঘুমের ভান করে শুয়ে আছি। অমনি তোসিবা এসে ওর হাতের চুড়িগুলোর আওয়াজ করতেছে কানের কাছে।
আমি শুয়েছি, তসিবা হাত সরাতে যাবে, তখন আমি ঘুরে শুয়েছি আর তসিবা আমার বুকের উপর আর আমার ঠোঁট তসিবার গালে। দুজনে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তসিবা নিজেকে ছাড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি আম্মা আর তসিবা একদম রেডি। সৌরভ, তোর আব্বা অনেকবার কল করেছে, আমরা বের হয়েছি কিনা, চল, এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ চলেন। তসিবা নীল কালার চুড়িদারের সাথে ম্যাচিং চুড়ি, লম্বা চুল, একদম কল্পনা নীলপরীকে হার মানেছে। বারবার তসিবার দিকে চোখ যাচ্ছে আমার, আর তসিবা মুচকে মুচকে হাসছে। তসিবা আমার সাথে সামনে সামনে বসেছে আর আম্মা পেছনে, আমি ড্রাইভিং করছি। জ্যামের কারণে 1 ঘন্টা পরে শাহিদ আঙ্কেলের বাড়িতে এসেছি। বাড়ির সামনে দেখি আব্বা দাঁড়িয়ে আছে, আমাদের দেখে এগিয়ে আসছে। সৌরভ, আমি তোর আম্মাকে নিয়ে যাই, তুই তসিবাকে সাথে নিয়ে আয়, কেমন? ঠিক আছে। গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভেতরে হাঁটা দিয়েছি। তখনই তসিবা এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরেছে। তসিবার এমন কাণ্ড দেখে কিছুটা না, আমি অনেকটা অবাক হয়ে গেছি। আমি তসিবার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই তসিবা বলে, প্লিজ হাতটা ছাড়িয়ে নেবেন না। কেন? দেখেন না সব কাপল এমনভাবে ভিতরে যাচ্ছে, তাই আমরা এমনভাবে যাব, প্লিজ না করবেন না। ঠিক আছে চলো বলে দুজনে ভেতরে ঢুকছে। তখন একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ, তুমি এখানে? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তসিবা বলে, আরে অনেকক্ষণ জড়িয়ে ধরেছেন, এবার ছাড়েন। যখন আমাকে ছাড়েন আমি দেখি তো বিশ্বাস করতে পারছি না। শালো, তুমি এখানে? তারপর আমাকে জড়িয়ে ধরেছ? হ্যাঁ ধরেছি, সে যে গেলে আজ 2 বছর পর দেখা হলো, তা কেমন আছো? আমি ভালো বলতে যাব, তখনই তসিবা বলে, হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন। এই আপনি চলেন তো, শাশুমা ডাকছে ওইদিকে যেতে। সৌরভ, তুমি বিয়ে করে ফেলেছ? হ্যাঁ। তসিবা তুমি যাও, আমি আসছি। তসিবা আমাকে ছাড়তে চাইনি, কিন্তু কি বুঝে ছেড়ে কিছুটা পথ গেছে। আমি তসিবার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি তসিবা মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তসিবাকে ধরতে যাব, ঠিক ওই সময় আমার আগে ইমরান সে তসিবাকে ধরে নিয়েছে। আমি দৌড় থামিয়ে অন্যদিকে চলে যাচ্ছি, তখনই বউ মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আর তুই এখানে না এসে ওইদিকে কোথায় যাচ্ছিস? দেখবো আমার কি হয়েছে। হ্যাঁ আসছি। কাছে যেতে তসিবাকে ইমরান বলছে, তসিবা তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? তসিবা কোনো সারা শব্দ করছে না, অজ্ঞান হয়ে গেছে। দেখি বাবা দাও তো আমার বৌমাকে, কি হয়েছে আমি দেখি। আব্বা তসিবার পাশে বসে আমাকে বলছে, সৌরভ তসিবাকে কোলে নেয়, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বসে ইমরানকে সরিয়ে তসিবাকে কোলে তুলে নিলাম। তসিবার চেহারাটা শুকিয়ে গেছে। একটু আগে মেয়েটা কত হাসি খুশি ছিল, তসিবার হঠাৎ করে কেমন হলো যে অজ্ঞান হয়ে গেছে। ইমরান আমাদের সাথে আসতেছে, কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক। আপনি আমাদের সাথে আসছেন কেন? কে আপনি? ইমরানকে আমি চিনি না, না চিনার ভান করেছি। তসিবা আপনাকে কিছু বলেনি বাসার ঘরে? বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি যান, আব্বা মা জানলে অনেক সমস্যা তৈরি হবে। ইমরান আমার কথা শুনে দাঁড়িয়ে গেছে। আমি তসিবাকে গাড়িতে বসিয়েছি। সৌরভ তোর আম্মা সহ হাসপাতালে যা, আমি অন্য গাড়িতে আসছি। ঠিক আছে। আম্মা তসিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লুকিং গ্লাস দিয়ে তসিবার চেহারাটা দেখছি। খুব খারাপ লাগছে তসিবার জন্য। 30 মিনিট পর হাসপাতালে পৌঁছালাম। তসিবাকে কোলে নিয়ে ভেতরে ঢুকেছি। একটা কেবিনে তসিবাকে নার্স এসে নিয়ে গেছে। ডাক্তার ঢুকে 20 মিনিট পর বের হয়ে বলে, আসলে তেমন কিছুই হয়নি, মনে হয় কিছুদিন যাবত একটু বেশি চিন্তা করেছে, যার ফলে প্রেশার বেড়ে গেছে, তাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাও আমি কিছু টেস্ট দিয়েছি, এগুলির রিপোর্ট আগামীকাল বের হবে, তখন আমি কিছু মেডিসিন দিয়ে দিব। আজকে আপাতত তেমন কোনো মেডিসিন দিচ্ছি না। তাহলে কি আমার বৌমাকে বাসায় আমি নিয়ে যেতে পারবো? 2 ঘন্টা পর নিয়ে যেতে পারেন। ডাক্তার তসিবার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি আর আম্মা দুজন কেবিন রুমে ঢুকেছি। আমাদের দেখে তসিবা শোয়া থেকে উঠে বসেছে। মা তসিবা, এখন কেমন লাগছে তোমার শরীর? জি ভালো। সরি আম্মা, আমার জন্য আজকে আপনাদের সবার অনেক কষ্ট হয়েছে। আরে কি যে বলো না তুমি। তখন আব্বা এসেছে। মা তসিবা, তোমার কি হয়েছে, তাতে করে হঠাৎ করে এরকমটা হয়ে গেল? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মার কাছে কি জবাব দিতাম আমি? ডাক্তার বলছে তুমি নাকি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। না আব্বু, তেমন কিছু না, আসলে আজকে সকালে আর দুপুরবেলা তেমন খাওয়া দাওয়া হয়নি তো, তাই মাথাটা ঘুরে পড়ে গেছে। সৌরভ, তোর কি কোনোদিন বুদ্ধিশুদ্ধি কিছু হবে না নাকি? কেন, আমি আবার কি করলাম? বউ খায়নি কেন? নিশ্চিতই বৌমাকে বকাঝকা করেছিস? আব্বা, ওনার কোনো দোষ নেই, আসলে আমি ইচ্ছে করে খাইনি, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমরা তাহলে বাড়িতে যাই, তোমরা দুজনে পরে আসো, কেমন? ঠিক আছে।
আপনি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? তুমি ঠিক আছো তো? মরে গেলে ভালো হতো, আপনি অন্য মেয়েকে বিয়ে করে দুঃখে সুখে সংসার করতে পারতেন। আচ্ছা, শ্যালো মেয়েটা কে শুনি? উনি কি আপনার গার্লফ্রেন্ড? আমি পছন্দ করতাম, বাট শ্যালো আমাকে পছন্দ করেনি। বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উঠে আসবো, পেছন থেকে তসিবা আমার হাতটা ধরে বলল, আমার একা থাকতে ভয় করে, আপনি কোথাও যাবেন না প্লিজ। ঠিক আছে। তসিবার পাশে বসে আছি, দুজনে চুপ করে কোনো কথা বলছি না, দুজন দুজনের দিকে চেয়ে আছি। তসিবার টানা টানা চোখগুলো আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি না। আচ্ছা তসিবা, ইমরান তোমাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ অনেক। তার জন্য তো আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে ওর জীবনে মেনে নিতে চাইছে। তাই? ভালো। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তসিবাকে রিলিজ করে নিলাম। কি এখন আমরা যেতে পারবো বাসায়? হ্যাঁ পারবে, আসো। তসিবাকে সাথে নিয়ে বাইরে এসে গাড়িতে বসেছি। তসিবা গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে বলে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি আপনার হাতটা ধরে ঘুমাতে পারি? ঠিক আছে, তুমি ঘুমাও। তসিবা ঘুমাচ্ছে, আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি বাড়িতে। গাড়িটা থামিয়ে তসিবাকে ডাক দিব, তখনই দেখি তসিবা ঘুমিয়ে আছে। তসিবার ঘুম থেকে না উঠিয়ে আমি কোলে করে রুমে নিয়ে এসে খাটের উপরে শুয়ে দিয়েছি। আমি হাত মুখ ধুয়ে এসে তসিবার পাশে শুয়ে পড়েছি, আর কখন যে ঘুমে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙার কারোর স্পর্শে চোখ মেলে দেখি তসিবা আমার বুকের উপরে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি, তখন তসিবার চোখ মেলে দেখে আমার উপর বুকের উপরে শুয়ে আছে। নিজেকে এক ঝটকায় ঝাড়ি নিয়ে একদম দাঁড়িয়ে গেছে। ছি 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 ছি, আপনি এতটা খারাপ? আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম, আর আপনি ছি ছি ছি। ছি ছি করছে কেন? আমার নিজের উপর এতটা রাগ আর ঘৃণা করছে যে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই। তোমার হয়েছেটা কি সেটাই তো বলবে। ঠাস, আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কি করে আপনার? তসিবা আমাকে থাপ্পড় দিবে আমি কল্পনা করতে পারছি না। এই কয়দিন আপনার সাথে এসে কথা বলেছি, তার জন্য আমাকে জড়িয়ে ধরবেন নাকি? তোমার সাহস থেকে বাঁচি না, তুমি আমাকে থাপ্পড় দিলে। এখন তো থাপ্পড় দিয়েছে, আমার উচিত ছিল আপনাকে আরও কয়েকটা থাপ্পড় দিতে। আজকের পর যদি আমাকে ভুল স্পর্শ করেন তাহলে খবর করে ছেড়ে দেব বলে দিলাম। তোমাকে স্পর্শ করবো আমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার সামনে যদি তুমি মরে যাও তাও তোমাকে স্পর্শ করবো না। আজকের পর তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো। দেখি সরব, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে। আমি উঠে শাওয়ার নিতে চলে আসলাম। শাওয়ার শেষ করে দেখি তসিবা সাজুগুজু করছে। আমি দেখো না দেখার ভান করে রুম থেকে বেরিয়ে এসেছি। নাস্তা করে সোজা অফিসে চলে এসেছি। অফিস শেষ করে তসিবা রিপোর্টগুলি আনতে হসপিটালে গেছি। রিপোর্ট চাইছি, তখন বলুন। তসিবা নামে এই রিপোর্টগুলি সে নিজেই নিয়ে গেছে। ঠিক আছে। বাড়িতে এসে তসিবার সাথে তেমন কথা বলি না। বাড়ি আর অফিসের কাজে আগের মতো মনোযোগী হয়ে গেলাম। দেখতে দেখতে 4 মাস কেটে গেছে। তসিবা আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি বলি না। রাতে অফিস থেকে বাড়িতে এসেছি, আম্মা বলে, তোর আপু অনেকদিন ধরে বলছে ওদের বাসায় যেতে, তাই আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব। তসিবাকে দেখে রাখিস কেমন? ঠিক আছে। রুমে এসে দেখি তসিবা সাজতেছে। আমাকে দেখে বলে, আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না শোনার ভান করে শাওয়ার নিতে চলে যেতে চাচ্ছি। কানে কি কথা যাচ্ছে না? বলছি যে আমাকে নিয়ে একটু বেরোতে পারবেন? তোমার সমস্যা? কেমন করে চিল্লাচ্ছ কেন? আপনি তো দেখছি আমার সাথে কথা বলতে চান না। এই 4 মাসে মনে হয় 10টা কথা বলেননি। কি বলতে চাচ্ছ সেটা বলে দাও। আমার একটা বান্ধবীর আজকে গায়ের হলুদ, আমাকে যেতে বলেছে। আপনি আমাকে একটু সাথে নিয়ে যাবেন প্লিজ প্লিজ প্লিজ, আমাকে নিয়ে চলেন। ঠিক আছে। তসিবাকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি। আচ্ছা তুমি ভেতরে যাও, তোমার হয়ে গেলে আমাকে কল করো। আপনিও চলেন আমার সাথে। যদি তোমার বান্ধবীরা জিজ্ঞাসা করে আমি তোমার কি হই, তাহলে তুমি কি বলবে? কাজিন লাগে বলে দিব। তসিবা আমাকে জোর করে টেনে ভেতরে নিয়ে গেছে। আমাকে ওর সব বান্ধবীদের সাথে ওর কাজিন লাগে বলে পরিচয় করে দিয়েছে। তখন একজন বলে, তসিবা তোর স্বামীকে কাজিন বলছিস কেন? স্বামীকে কাজিন বলতে তোর লজ্জা করছে না? তসিবা তুই কেমন মেয়ে, নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় করে দিচ্ছিস? আচ্ছা তুই বড় হবি কবে? নিজের স্বামীকে মেয়েরা আরও সব বান্ধবীদের সাথে গর্ব করে পরিচয় করে দেয়, যাতে করে কোনো বান্ধবীর সাথে রিলেশনে জড়াতে না পারে। আমি ওনার কথা শুনে থমকে গেছি। তসিবা ভয়ে কাঁপতে শুরু করেছে। তসিবা আমার বুকের মাঝে ওর মুখ লুকিয়ে নিয়েছে, আর উনি তসিবাকে মন মতো বলতেছে, কালমণি তুমি এখানে? আসলে আমি দুষ্টুমি করতেছি সৌরভের সাথে।
তুমি সৌরভকে জিজ্ঞাসা করো, বিশ্বাস না হলে। আন্টি আসলে তোসিবা দুষ্টুমি করে বলছে, কিন্তু আপনি এখানে। রাবের আম্মু আর আমি একই অফিসে কাজ করি। আমি তোর আব্বাকে সব বলবো। দিন দিন বাচ্চাদের মতো আচরণ করতে আরম্ভ করেছিস। খালামণি, তুমি ভুলেও আব্বুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ি প্লিজ। আর সৌরভ, তুমি কেমন? তোমাকে সবার সাথে কাজিন বলতেছো, তুমি দাঁত কেলিয়ে হাসতেছো। আচ্ছা, তোমাদের মাঝে সম্পর্কের কোনো ঝামেলা হচ্ছে না তো? আন্টি আপনি কি যে বলেন না। তোসিবা আমাকে অনেক ভালোবাসে। আমরা হলাম পৃথিবীতে সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। আন্টি, তোসিবার বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ঠিক আছে তোসিবা, তোর ভাগ্য অনেক ভালো। সৌরভের মতো একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস। শোন, স্বামীকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবি। যদি একবার বাঁধন ছিঁড়ে যায় তাহলে কিন্তু সহজে আর জোড়া দিতে পারবি না। ঠিক আছে? কি ঠিক আছে? আপনি যা বলছেন। তোসিবার দিকে তাকিয়ে দেখি তোসিবার প্রাণটা মনে হয় ফিরে এসেছে। জানেন, এই ছোট খালামণি অনেক সাংঘাতিক খালু পর্যন্ত ভয় পায়, দেখে বোঝা যায়। তোসিবা, তোর বিয়ে হয়ে গেছে আর আমি আমাদের বলিসনি, আবার নিজের বরের সাথে আমার পরিচয় করে দিতে চাসনি। সবাই তোসিবাকে নানান কথাবার্তা বলতেছে। তোসিবা, তোর বরটা অনেক সুন্দর, তোর সাথে অনেক মানিয়েছে। সত্যি তুই অনেক লাকি, উনি তোর বর। হ্যাঁ, আমি অনেক ভাগ্যবতী। বিয়েতে তো দাওয়াত দিসনি, এবার বল কবে ট্রিট দিচ্ছিস? আমি বললে তো আর হবে না, ওকে তো ফ্রি থাকতে হবে। শোনেন, আপনাদের সবাইকে বলে দিন আপনার সময় হবে না, আপনার অফিসে অনেক কাজ। কেন মিথ্যা বলবো? কেন? প্লিজ আমার জন্য না হয় একটা মিথ্যা কথা বলেন। তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দিবে। ওরা মাগনা পেয়ে সব রাক্ষসের মতো খেতে থাকবে। প্লিজ। কিরে, দুজনে কি ফিস করে কথা বলতেছিস? বল কবে আমাদের ট্রিট দিচ্ছিস? আসলে ওর অফিসের ছুটি নেই, আমি পরে তোদের ফোন করে জানিয়ে দেবো, কেমন? তোসিবা, মিথ্যা বলছো কেন? আমার অফিসে তেমন কোনো কাজ নেই। আপনারা যখন বলবেন তখন আমি রাজি। তাহলে রবের বিয়ের পরের দিন অর্থাৎ শুক্রবার কেমন? তাহলে তোসিবা, ওই দিকে নাচ হচ্ছে, আমরা এখন নাচ দেখতে গেলাম। হ্যাঁ যান। আপনি কেন রাজি হলেন বলেন তো? আমার কাছে টাকা নেই, আমি এখন টাকা পাবো কোথায়? কেন, তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে নাও। জীবনে আমি পারবো না, দেখে আমার কাছ থেকে নিব। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন, সমস্যা নেই, আমারও সময় আসবে, তখন দেখবেন। রাত অনেক হয়েছে, এবার বাড়িতে চলো। আমার অনেক পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। তোসিবাকে রেখে আমি পানি আনতে গেছি। পানি নিয়ে এসে দেখি তোসিবা এখানে নেই। কিছুটা খোঁজাখুঁজির পর দেখি তোসিবা ছেলেটার আড্ডায় নাচতেছে। পানির গ্লাসটা ফেলে তোসিবার দিকে এগিয়ে গেছি। তোসিবা মাঝে আর ছেলেদিকে চারিগুলো গোল হয়ে নাচ করছে। আমি ছেলেদের ধাক্কা মেরে গিয়ে মেঝেতে গিয়ে দেখি ইমরানের সাথে নাচছে। মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে করছিল ইমরানকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিই, কিন্তু তোসিবা ইমরানকে ভালোবাসে। এখানে তোসিবা ইচ্ছে করে এসেছে। আমি চলে আসছি বাইরে, চেয়ারে বসে তোসিবার কাহিনীগুলো দেখছি। তখনই একটা ছেলে এসে বলে, আপনার নাম সৌরভ আর আপনি কি তোসিবার বর? হ্যাঁ, আমার নাম সৌরভ আর আমি তোসিবার আমার বউ। আপনি কে? আমি কে তা জানলে আপনি তোসিবাকে কিছু বলছেন না কেন? আর ইমরান কিন্তু ছেলে হিসেবে অতটা ভালো না। তোসিবা জানি ইমরান গরিব পরিবারের ছেলে, কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে। তোসিবা অনেক ভালো মেয়ে, তাই ওর ইমোশনালভাবে ইমরান ওকে প্রেমে ফেলেছে। কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? আমার সম্পর্কে না জানলে হবে। আর তোসিবার কিন্তু এখন হুঁশ নেই, ওকে পানির সাথে ড্রিঙ্কসে কিছু মিশে খাওয়ানো হয়েছে। কথাগুলো বলে ছেলেটা অনুষ্ঠান হতে বের হয়ে গেছে। যাক, আগে তোসিবাকে এখান থেকে বাসায় নিয়ে যাই। নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিক বন্ধ করে দিয়েছে, আর সবাই নাচ বন্ধ করে সোজা তোসিবার কাছে চলে গিয়ে তোসিবার হাত ধরে টেনে নিয়ে আসতেছি। তখনই তোসিবা নিজের হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়েছে। আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? আপনি তো বলেছেন আমি মরে গেলে আমাকে স্পর্শ করবে না। ওই, মিউজিক বন্ধ করেছে কে রে? মিউজিক চালু করো। তোসিবাটা হচ্ছে এটা কি? এমনটা করছো কেন? তোমার সেন্স নেই? তুমি বাসা যাবে এখনই, চলো আমার সাথে। আবারও তোসিবার হাত ধরেছি। তোসিবা ঠিক আবার হাতটা সরিয়ে নিয়ে বলল, এই, আপনার লজ্জা করে না? মেয়েদের হাত ধরেন? আপনার মতো বেহায়া ছেলে আমার জীবনে কম দেখেছি। কত অপমান করি তা আমার সাথে কথা বলেন। আমি হলে না জীবনে আপনার সাথে কথা বলতাম না। তখন ইমরান এসে আমাকে বলে, সৌরভ তুমি বাসায় যাও, আমি তোসিবাকে ড্রপ করে দিয়ে যাব বাসায়। শিয়ালের কাছে নিজের মুরগি বাগি দিব তুমি কি করে বুঝলে? মানে কি বলতে চাচ্ছ? যা বোঝো, আর আমি বাংলাতে বলেছি। এতদিন আমি তোসিবাকে তোমার হাতে তুলে দিতে চেয়েছি, কিন্তু আজকের পর আর তোমার কাছে যেতে দেব না। যেহেতু বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি, তাই আর ছিঁড়ে যেতে দেব না। তোসিবা কোনোদিন তোমার হবে না। তোসিবা আমাকে, আর আমি তোসিবাকে ভালোবাসি।
আর তুমি তোসিবাকে ভালোবাসা এক হাতে তালি বাজে না। কে বলেছে বাজে না? এ দেখো বলে আঙ্গুল দিয়ে তুড়ি মেরে দেখিয়ে দিয়েছে। ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোসিবা, চলো, অনেক হয়েছে তোমার রং তামাশা, আমি যাব না আপনার সাথে। তখনই তোসিবাকে একটা জোরে থাপ্পড় দিয়েছি, আর সাথে সাথে তোসিবা গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়েছে। তোর এত বড় সাহস, তোসিবাকে থাপ্পড় দিয়েছিস? মার পড়ে না মারানির জালে। দেখি সর, তা না হলে তোর গালে পড়বে। ইমরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোসিবাকে কোলে তুলে নিলাম। তোসিবার বান্ধবীরা তাকিয়ে আছে। তোসিবাকে কোলে নিয়ে সোজা গাড়িতে এনে বসিয়ে দিয়েছি। তোসিবার বা গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। গাড়িটা চালিয়ে বাসার সামনে এসেছে। কলিং বেল বাজিয়ে তোসিবাকে গাড়ি থেকে কোলে নিয়ে নিলাম। সৌরভ, বৌমার কি হয়েছে? তেমন কিছু না, গাড়িতে ঘুমে গেছে তাই আমি কোলে নিয়েছি। ঠিক আছে, তাহলে আর ঘুম থেকে এখন উঠাস না, দরকার নেই, কেমন? ঠিক আছে। আমার দরজা লাগিয়ে চলে গেছে। তোসিবাকে নিয়ে খাটের উপরে শুয়ে দিলাম। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে লেবু শরবত করে নিয়েছি। জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি, তাও বউকে শরবত করে দেবার জন্য। শরবতের গ্লাসটা হাতে নিয়ে রুমে ঢুকে তোসিবাকে ডাক দিলাম। তোসিবা, ওঠো। 2-3টা ডাক দিতেই তোসিবা চোখ মেলেছে। আমি কোথায় আছি? রুমে। নাও লেবু শরবত। আমার খেতে ইচ্ছা করছে না। তোসিবাকে জোর করে শরবতটা খাইয়ে দিলাম। শরবতটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তোসিবার গালে বরফ ঢেলে দিয়েছি। সকালে উঠে দেখি গালে আঙ্গুলের দাগ, তাহলে অনেক কষ্ট পাবে। তোসিবার গালে বরফ ডলে একটু মলম লাগিয়ে দিয়েছি। আমি উঠে সোফাতে ঘুমাতে যাব, তখনই তোসিবা আমার শার্ট ধরে রাখছে। তোসিবা, শার্ট ছাড়ো, আমি ঘুমাতে যাব। এখানে আমার পাশে শুয়ে পড়েন, আমার অনেক ভয় করছে, আজকের জন্য প্লিজ। তোসিবার চোখগুলো বন্ধ করে ঘুমের মাঝে কথাগুলো বলছে। ঠিক আছে। তোসিবার পাশে শোয়াতে তোসিবার একটা হাত আর একটা পা আমার উপর তুলে দিয়েছে। আমি তোসিবার হাত আর পা নামিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি। তোসিবার কথা ভেবে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তোসিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এই রে, কাম সারছে, আজকে আবার তাহলে থাপ্পড় খেতে হবে। তখনই আম্মা এসে দরজায় নক করে ডাকছে। বৌমা, সৌরভ, তুই অফিসে যাবি কখন? আর বৌমা, তুমি কলেজ যাবে না? তখনই তোসিবা চোখ মেলে দেখে আমাকে নিজেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তোসিবা একটা মুচকি হাসি দিয়ে বলে, আম্মু, জি উঠতেছি। আমাকে রেখে তোসিবা উঠে কোনো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেছে। আরে তোসিবা, আমাকে কিছু না বলে চলে গেছে? তোসিবা কি তাহলে আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি রাতের ঘটনার জন্য চুপচাপ ছিল? দূর, কোনো কিছুই মাথায় আসছে না। যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে এসে দেখি তোসিবা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। তোসিবা, তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দেব। ঠিক আছে, তাই হবে। ওকে, চলো। রুম থেকে বাইরে এসে আম্মা, আব্বা, তোসিবা সহ নাস্তা করেছি। আম্মা আর আব্বা আপুর বাসায় যাবে, আর আমি অফিসে, তোসিবাকে কলেজে। সবাই একসাথে বের হয়েছি। সৌরভ, তোসিবার খেয়াল রাখবি, ঠিক আছে? ওনারা চলে গেছে। আমি তোসিবাকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি। তোসিবাকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো, তখনই তোসিবা বলে, শুনেন, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। তখনই ইমরান সহ আরও কিছু ছেলে মেয়ে এসেছে। তোসিবা, নাও ডিভোর্স পেপার অ্যাপ্লিকেশন নেন, এই অ্যাপ্লিকেশনে সাইন করে দেন। কিন্তু তোসিবা, তুমি আমার কথা তো শুনবে। কাল রাতে অনেক বলেছেন, আমি শুনেছি। যদি আমার সব কথা মনে নেই, তবে আমি ইমরানকে অনেক বেশি ভালোবাসি। কথা না বাড়িয়ে সাইন করে দেন। ঠিক আছে, তাও। কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করেছি। এখানে যা লেখা আছে সব কিছু আমার দোষ। আমি মদ খাই, প্রতিদিন তোসিবাকে অত্যাচার করি, আর আমার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত। তোসিবার দিকে তাকিয়ে দেখি তোসিবা অনেক খুশি। আমি ডিভোর্সের অ্যাপ্লিকেশন কাগজে সাইন করে দিলাম। নাও তোসিবা, আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করেছ। আমি বাইক নিয়ে চলে আসবো, তখনই তোসিবার বান্ধবী একটা বলে, মিস্টার সৌরভ, আপনি আমাকে বিয়ে করবেন? মানে? স্নেহা, তুই কি বলছিস? তুই কি বিয়ে করবি? হ্যাঁ, আর তোদের তো 3 মাস পর এমনিতে ডিভোর্স হয়ে যাবে। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করব। যদি রাজি থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিন। হ্যাঁ, রাজি আছি। আপনার মোবাইলটা দেন। স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে সেই সেভ করে দিয়েছি। তোসিবার হাসি মাখা চেহারাটা কালো হয়ে গেছে। আচ্ছা স্নেহা, আজকে আমি এসে তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তাহলে আমাকে কি নিয়ে যাবে? তোমার বয়ফ্রেন্ড ইমরান আছে, ও তোমাকে নিয়ে যাবে। স্নেহা, তাহলে এখন যাই, আমি এসে তোমাকে নিয়ে যাব, কেমন? তোসিবা আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আমি স্নেহাকে চোখ টিপ মেরে চলে এসেছি।
ডিভোর্সের অ্যাপ্লিকেশনে সাইন করার সময় বুকের বাঁ পাশে চিনচিন করছে। বিয়ের 6 মাসে মাথায় তসিবা ডিভোর্স চাইবে তা কোনোদিন কল্পনা করিনি, কিন্তু তসিবা তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চায়। আজ তসিবাকে মুক্ত করে দিলাম, মাত্র কিছুদিন পর লিগাল ডিভোর্স হয়ে যাবে। মনটা খারাপ করে অফিসে ঢুকেছি। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। সৌরভ, তোমার মন খারাপ কেন? না ম্যাম, মন ভালো আছে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে চলে গেছে। কাজগুলো মনোযোগ দিয়ে করতে চাইছি, কিন্তু করতে পারছি না। ধুর, কাজে মন বসছে না, তাও মনটাকে জোর করে কাজগুলি দুপুর পর্যন্ত করেছি। লাঞ্চের সময় ম্যাডাম এসে বললে, সৌরভ, তুমি চাইলে আজকে যেতে পারো, আর কাল তো বন্ধ আছে, মন ফ্রেশ করে নিও, কেমন? ঠিক আছে। অফিস থেকে বের হয়েছে, দেখি মোবাইলটা কানতেছে। হাতে নিয়ে দেখি তসিবার নাম্বার, সাথে সাথে কেটে দিয়েছি। তসিবা আরও 3বার কল দিয়েছে, তাও কেটে দিয়েছি। স্নেহাকে আনতে কলেজে গেছি, দেখি স্নেহা আর তসিবা দুজনে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে। স্নেহা, তুই কি মনে করেছিস সৌরভ তোকে বাসে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা তসিবা, তুই কেমন মেরে? সৌরভ, তুই যদি ডিভোর্স দিতে চাচ্ছিস তাহলে আবার ওর সাথে বাসে যাবি কেন? এখনো ডিভোর্স হয়নি, আর তুই আমাদের মাঝে এসছিস কেন? দেখ স্নেহা, তুই আমার স্বামীর দিকে তাকাবি না। আর আমি তসিবাকে থামিয়ে দিয়ে বলি, আরে তসিবা, মিথ্যা কথা কেন বলছো? তোমার স্বামীকে? আমাকে দেখে তসিবা আমতা আমতা শুরু করেছে। স্নেহা, আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আজ থেকে তোমাকে আমি অনেক কেয়ার করব। তাহলে আমি বাসে যাব কার সাথে? আমি কি করে বলবো? স্নেহা, আসো। তসিবা দাঁড়িয়ে আছে, আমি স্নেহাকে নিয়ে চলে এসেছি। সৌরভ, তসিবা তোমার লাইফে যদি থেকে যেত তাহলে কি করবে? তসিবা থাকবে না, কারণ সে ইমরানকে অনেক বিশ্বাস করে। আচ্ছা স্নেহা, তুমি বাড়িতে এখন কিছু বলো না, আগে তসিবার সাথে আমার লিগাল ডিভোর্স হয়ে যাক, এরপর আমি নিজে তোমার বাবা মার সাথে আব্বাকে কথা বলতে পাঠাবো। ঠিক আছে? সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা, ফোনে কথা বলবো, কেমন? ঠিক আছে। স্নেহা ভেতরে গেছে, আমি বাসার দিকে চলে এসেছি। এসে দেখি তসিবা বাড়ির বাইরে বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। গার্লফ্রেন্ডকে দিয়ে আসতে এত সময় লাগে? হ্যাঁ লাগে, তবে গার্লফ্রেন্ড আজকে যা দিয়েছে না, সারা জীবন মনে থাকবে। গার্লফ্রেন্ড থাকলে যে এত আদর পাওয়া যায় তা জানা ছিল না। কি স্নেহার বাচ্চা নাকি আদর করেছে? শুধু আদর নাকি, আরো কত কি, লিফ কিস করেছে, জীবনে প্রথম স্বাদ পেলাম। তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবার সাপের মতো রাগে ফুলে বেগুন হচ্ছে। আমি স্নেহাকে পেয়ে নিই, ওর সাহস হলো কি করে আমার স্বামীকে কিস করতে? এই জন্য তো আপনার ঠোঁটগুলো লাল হয়ে আছে। আরে থামেন ম্যাম, আমি তোমার স্বামী হলাম কবে? দেখি, এখন দরজার তালা খুলে ভেতরে ঢুকতে দাও। তসিবাকে সরিয়ে আমি ভেতরে ঢুকেছি। আমার অনেক হাসি পাচ্ছে, ভালোই হয়েছে। রুমে গিয়ে সোজা ফ্রেশ হতে চলে গিয়েছি। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি তসিবা মোবাইলে কথা বলছে। আমি চুপ করে আমার মোবাইলটা নিয়ে ছাদে চলে গেছি। ছাদে মোবাইলে স্নেহার সাথে কথা বলছি, তখনই তসিবা এসে বলে, ওই কার সাথে কথা বলছেন? স্নেহার সাথে। আমি আরও অনেকক্ষণ স্নেহার সাথে কিছু কথা বলেছি। আবার এসছি, তসিবা এসে বলে, কথা বলে রাত পার করে দিবেন নাকি রাতের খাবার খাবেন? রান্না করেছো তুমি? রান্না করবো কি করে? কেন, কি হয়েছে তোমার? আমি রান্না করতে পারি না। আম্মা বলে গেছে আপনি রান্না করতে পারেন, আপনাকে সাহায্য করতে। আসুন, আমি আপনাকে সব কিছু এগিয়ে দিব, আপনি রান্না করবেন। কি, কে রান্না করবে? যাও এখান থেকে, আমি হোটেল থেকে খেয়ে চলে আসবো। তাহলে আমি কি খাবো? আমি কি করে বলবো? আমি আবার স্নেহার সাথে কথা বলতেছি, তখন তসিবা এসে পেছন থেকে মোবাইলটা টান মেরে সোজা মোবাইলটা নিয়ে ফোনটা কেটে দেয়। তুমি মোবাইলটা নিলে কেন? তুমি কে? কি হও তুমি আমার? তোমার সাহস হলো কি করে? তসিবা ভয় একদম চুপসে গেছে, চোখগুলো বন্ধ করে নিয়েছে। আমি বকা অফ করে দিলাম, ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেলাম। আমার খিদা একদম সহ্য হয় না, পরে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব। তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। বুঝেছি, আসো আমার সাথে। সিঁড়ি দিয়ে নামতেছি, তখনই তসিবা সিঁড়িতে বসে গেছে। কি হলো, বসে পড়েছো কেন? আসো। আমার পা ব্যথা করছে, কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি। এখন 3বার সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছি, আর হাঁটতে পারবো না। আমাকে কোলে তুলে নিয়ে যান। পারবো না, নামলে নামো, না হলে বসে থাকো। আগে তো আমাকে কতবার কোলে নিয়েছেন, তাহলে এখন নিলে সমস্যা কি? সমস্যা আছে, আর স্নেহা মানা করেছে তোমাকে কোলে নিতে আর স্পর্শ করতে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেই তো না করেছো তোমাকে স্পর্শ করতে। কোলে নিলে তোমাকে স্পর্শ করতে হবে। স্নেহার বাচ্চার এত বড় সাহস আমাকে স্পর্শ করতে মানা করে। আমি ওকে কাছে পেয়ে নেই, ওর স্পর্শ করা বাহির করব। তখনই তসিবা উঠে পেছন থেকে আমার কাঁধের ওপর জড়িয়ে ধরে বলে, আমাকে প্লিজ নিচে নিয়ে চলেন, আপনি তো আমাকে স্পর্শ করেননি, স্পর্শ করেছি আমি। আমি তসিবাকে কিছু না বলে ওকে নিচে নামিয়ে এনেছি। তুমি বসো, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি।
আমি একা থাকবো? আপনি কি মাথা খারাপ? আমাকে ভূত এসে ঘাড় মটকাবে। আমি আপনার সাথে যাব। ঠিক আছে, তাহলে চলো। তসিবাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে আসলাম। তসিবা আমার দিকে তাকিয়ে আছে, আমি খাচ্ছি। দুজনের খাওয়া প্রায় শেষ। অমনি তসিবা উঠে পাশের টেবিলে গিয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। জীবনে ছেলে মানুষ দেখিসনি? আমার স্বামীতে কিভাবে তাকিয়ে আছিস কেন? তসিবাকে গিয়ে আমি মুখ চেপে ধরেছি। তসিবা আমার হাত সরিয়ে বলে, চোখ তুলে ফেলবে এমনভাবে কেউ তাকিয়ে থাকে? যদিও নজর লাগে আমার শরীর খারাপ হয়, তাহলে তোর খবর আছে। ওই মেয়েটা একদম বোকা হয়ে গিয়েছে, কি বলবে বুঝে পাচ্ছে না। তসিবা কি হচ্ছে, এমন করছে কেন? বিলটা দিয়ে তসিবাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। আমার দিকে তাকালে তোমার সমস্যা কি? আমি তোমার কি আজ বাদে কাল আমাদের ডিভোর্স হয়ে যাবে। যখন ডিভোর্স হবে তখন এখন থেকে আপনি বাইরে বের হলে সেজে গুজে বের হবেন না। যতদিন আমাদের ডিভোর্স না হবে ততদিন আপনাদেরকে কেউ তাকালে আমার জলে। যেহেতু এতটা জলে, তাহলে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? কারণ ইমরান আমার প্রথম ভালোবাসা, আর আপনার অনেক আগে ইমরান আমার জীবনে এসেছে। আপনাকে ভুলে যেতে পারবো, ইমরানকে নয়। ঠিক আছে, সমস্যা নেই, এখন বাসায় চলো। তসিবাকে নিয়ে বাসায় চলে এসেছি। তসিবার রুমে শুয়ে পড়ছে আমি। তসিবা, তুমি তাহলে এখানে ঘুমাম, আমি আবার রুমে গিয়ে ঘুমাচ্ছি। কেন আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন? কিছুদিন পর তো আলাদা হয়ে যাবে। আর রাতে স্নেহা ফোন করবে, তুমি থাকলে স্নেহার সাথে ঠিক করে কথা বলতে পারবো না। কে ফোন করবে? একদিনেও পরিচিত এত কথা বলতে হয় নাকি? আপনি আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকবেন তো, তখন তো সারা জীবন কথা বলতে পারবেন। তসিবা শোয়া থেকে উঠে এসে আমার হাত ধরে খাটের উপরে শুয়ে দিয়েছে, আর ওনার সাথে আমার হাত বেঁধে দিয়ে শুয়ে পড়েছে। আরে কি হয়েছে, এমন করছে কেন? কথা কম বলে ঘুমান, আর রাতে বেশি কথা বলতে নেই। তসিবা শুয়ে পড়েছে, আর আমি কানে মোবাইল লাগিয়ে হুদাই স্নেহার নাম নিয়ে কথা বলছি। হুদাই স্নেহাকে জান, ময়না পাখি, সোনা বউ, লক্ষ্মী প্রিয়, বিয়ের প্রথম বাচ্চার নাম সহ তসিবাকে শুনে শুনে সব বলতেছি। তসিবা রেগে আগুন হয়ে যাচ্ছে, হঠাৎ বলে উঠল, আজ অবধি আমার সাথে এমন করে কথা বলেনি, আর একদিনে বাচ্চার নাম পর্যন্ত রেখে দিয়েছেন। আমি কি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে সে অধিকার দিয়েছ? তুমি ইমরানের সাথে ফোনে কথা বলো। তসিবা ইমরানকে অনেকবার ফোন করেছে, কিন্তু ওয়েটিং বলতেছে। মন খারাপ করে শুয়ে পড়ি। আজকে অনেক রাগিয়েছে, এখন ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তখনই তসিবা বলে, আমাকে 10,000 টাকা ধার দেন, হিসাব দেন, আমি আমার কাছ থেকে নিয়ে তারপর দিয়ে দেব। টাকা দিয়ে কী করবে? মনে নেই আপনার বান্ধবীদের ট্রিট দিতে হবে? আর আজকে কি অফিসে যাবেন আপনি? না, আজ অফিস যাব না। এখানে মানিব্যাগে টাকা আছে, তুমি নিয়ে নাও। তখনই তসিবা মানিব্যাগটা এনে আমার হাতে দিয়ে বলল, আপনি নিজেই দেন। 10,000 টাকা বের করে ওর হাতে দিলাম। টাকাটা আমি যাবার আগেই দিয়ে যাব, কেমন? আমি হ্যাঁ না কিছুই বলিনি। তসিবা চলে গেছে, আমি বসে কিছু কাজ করেছি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। ওরা ওল্ড সিটি রেস্টুরেন্টের সামনে আছে, চলেন আমরা যাই। ঠিক আছে, একটু দাঁড়াও। তসিবা দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে এসেছি। তসিবা আমার দিকে তাকিয়ে আছে। তসিবার কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছে, আর টাইটা তিনি খুলে দিয়েছে। আরে কি করছো, এত সেজেছেন কেন? আপনাকে কি মেয়ে পক্ষ দেখতে আসবে? এবার ঠিক আছে, আসেন আমার সাথে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলি দেখলাম। দুজনে মিলে রেস্টুরেন্টে গেলাম, ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে নিয়ে ভেতরে ঢুকেছি। তসিবা আমার ডান পাশে বসেছে, সবাই মন মতো অর্ডার করছে। তসিবা খাওয়ার চাইতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তসিবাকে দেখিয়ে ওর বান্ধবীদের প্রশংসা করছি। বাহ, আজকে আপনাদের অনেক সুন্দর লাগছে, তবে স্নেহা থাকলে আজকে আরও ভালো হতো, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছি। ঘণ্টাখানেক তসিবাকে রাগিয়ে নিলাম। খাবার বিলটা আমি নিজেই পে করেছি। সবাইকে বিদায় জানিয়েছি, সবাই চলে গেছে। তখনই তসিবা বলে, আমার সামনে ওদের এত প্রশংসা করতে কে বলেছে আপনাকে? কে বলবে আমি নিজেই করেছি, আর তোমার থেকে ওদের অনেক সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে, এখন চলো, অনেক কথা হয়েছে। তসিবা মন খারাপ করে বাইকে বসেছে। আমি বাইক নিয়ে সোজা তসিবার বাড়িতে নিয়ে গেছি। আমাদের বাড়িতে নিয়ে এসছেন কেন? আর কিছুদিন পর এমনিতে তুমি চলে আসবে, আর তুমি থাকলে স্নেহার সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে, এখন থেকে আলাদা থাকার চেষ্টা করব, কেমন? বাড়িতে আব্বা আম্মু যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবো ওদের? তুমি কি বলবে তা আমি কি জানি। আচ্ছা আমি যাই, তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও। তোমার যা আছে আমি একসময় তোমাকে এনে দিয়ে যাব। আমি তো আরো 3 মাস থাকতে চাইছি, কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন? হ্যাঁ, রেখে যাচ্ছি, তুমি যাও, আমি গেলাম। তুমি ভালো থেকো, আমি যাই, আর তোমার সাথে দেখা হবে না। আল্লাহ হাফেজ। তসিবাকে ওদের বাড়িতে রেখে আমি চলে এসেছি বাড়িতে। তসিবার সাথে আমার ডিভোর্সের
কথা বাড়িতে বলা যাবে না। আব্বা আম্মা জানলে অনেক কষ্ট পাবে। তোসিবাকে আম্মা নিজের মেয়ের মতো আদর করে ভালোবেসেছে। আব্বার কথা কি বলবো, তোসিবার জন্য আমাকে অনেকবার বকাঝকা করেছে। মন খারাপ করে বাড়িতে এসেছি, তোসিবাকে ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগে। মোবাইল সাইলেন্ট করে শুয়ে পড়েছি। তোসিবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেকগুলো মিস কল, চাপ দিতেই দেখি শ্বশুরের নাম্বার থেকে অনেকগুলো ফোন। ব্যাক করেছি, সাথে সাথে রিসিভ। বাবা, সৌরভ তোসিবাকে রেখে গেছে, কোনো সমস্যা হচ্ছে তোমাদের মাঝে? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। আসলে তোসিবার সামনে পরীক্ষা, ওর ওখানে থাকলে পড়তে সমস্যা হয়, তো ওকে আপনাদের কাছে পাঠিয়েছি। ও, আমি ভাবলাম তোসিবা ঝগড়া করে চলে এসেছে। আচ্ছা, তাহলে তুমি এসে বেরিয়েও যেও, কেমন? ঠিক আছে, আসবো। আচ্ছা, তোসিবা কি আপনার পাশে আছে? না, তোসিবা তো আজকে সকাল সকাল কলেজে গেছে, আর বলেছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। হ্যাঁ, করবো। আচ্ছা, এখন রাখি। আঙ্কেলকে কিছু বলিনি, কারণ উনি অনেক কষ্ট পাবে। ফোন কেটে অফিসের জন্য রেডি হয়েছে, অমনি আম্মা বাড়িতে এসেছে। কিরে, অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ। আব্বা কোথায়? তোর আব্বা তো অফিসে গেছে। তোসিবা কোথায়? ওকে দেখছি না যে। তোসিবা ওদের বাড়িতে গেছে, সামনে ওর পরীক্ষা, এখানে পড়তে নাকি সমস্যা হয়, তাই কিছুদিন বাড়িতে থাকবে। তোর কথা বলার ভঙ্গি আর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্যি করে বল, কি হয়েছে তোদের মাঝে? তোসিবার সাথে কি ঝগড়া হয়েছে? তোসিবার সাথে ঝগড়া কেন হবে? বিশ্বাস না হলে তোসিবাকে ফোন করে জেনে নাও। আচ্ছা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে স্নেহাদের বাড়ির সামনে এসেছি। দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে আসছে। সৌরভ, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার সাথে কথা বলতে গিয়ে। আসো, তোমাকে কলেজে ড্রপ করে দিব। আজকে কলেজে না গেলে ভালো হবে, তুমি অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তোসিবা কোথায়? ওর আব্বু বলছে কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে। আর অফিসে গিয়ে আমাকে একটা ফোন করে বলে দিও, কেমন? আচ্ছা, স্নেহা চলে গেছে, আমি অফিসে চলে এসেছি। আমার কাজে মন দিলাম, 2 দিনের জন্য কাজ পড়ে আছে। আজকে সব কাজ করতে হবে, কাজগুলো খুব তাড়াতাড়ি করেছি। লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ শেষ করে আবার কাজ করতেছি, এমনি মোবাইলের রিংটনটা বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি তোসিবা ফোন করেছে, রিসিভ না করে কেটে দিয়েছি। 3বার ফোন করেছে, 3বার ফোন কেটে দিয়েছি। এবার মোবাইল বন্ধ করে আবার কাজ করতেছি, অমনি ম্যাডাম এসে বলে, সৌরভ, তুমি চলো আমার সাথে, একটু সাইটে যেতে হবে, ক্লায়েন্টরা আসবে সাইটের কাজ দেখতে। হ্যাঁ, চলেন। ম্যাডামের সাথে বের হয়ে গেছি, সাইটে ক্লায়েন্টদের কাজগুলো দেখিয়ে দিয়েছি। ম্যাম, চলেন কফি শপে বসে আমরা ডিলটা ফাইনাল করে ফেলি। ঠিক আছে, চলেন। ম্যাডাম, তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। বাইকে বসে মোবাইলটা চালু করেছি, আর অমনি দেখি একটা মেসেজ তোশিবার নাম্বার থেকে। মেসেজ লেখা, ভাইয়া, আপনার মোবাইল বন্ধ কেন? আপু জিএম হসপিটাল আছে। তোশিবার আবার কি হলো? অমনি আব্বার ফোন রিসিভ করতেই আব্বা বলল, বোমা যে হাসপাতালে তুই জানিস, আর তোর মোবাইলটা বন্ধ কেন? তাড়াতাড়ি জিএম হসপিটালে চলে আয়। হ্যাঁ, আসতেছি। হঠাৎ করে তোসিবার আবার কি হলো? নিশ্চয়ই না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের বাইরে তাঁবু তাঁবু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। তাঁবু এমনভাবে কান্না করছে কেন? তোসিবার কি হয়েছে? তোসিবার ঠিক আছে তো? ভাইয়া, আপুর এখনো জ্ঞান ফেরেনি, সে কখন থেকে ডাক্তার চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। কি বলো? কিন্তু কি হয়েছে? আপু দুপুরে বাড়িতে এসেও কাউকে কিছু বলেনি, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আম্মু খাওয়ার জন্য ডাকতে গেছে, তখন কোনো সাড়া না পেয়ে আব্বু দরজা ভেঙে দেখে আব্বু অজ্ঞান হয়ে আছে। তোসিবা এখন কোথায়? চলো তোসিবার কাছে যাই। তাব্বুকে নিয়ে তোসিবার কাছে এসেছি। আব্বা, আম্মা, তোসিবার আত্মীয় অনেকে এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি দায়ী তোসিবার এই অবস্থার জন্য। কেবিনের সামনে সব অপেক্ষা করছে। তোসিবাকে আইসিইউতে ভেতরে ঢুকিয়ে রাখছে। আমি তাকিয়ে দেখি তোসিবার চেহারাটা কালো হয়ে আছে। সব দোষ আমার, যদি আমি ফোনটা রিসিভ করলে হতো। বাবা, সৌরভ, তোমার তোসিবার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চাইবে? আন্টি, তোসিবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে তোসিবা এতগুলো ঘুমের ট্যাবলেট খেতে চাইবে কেন? নিশ্চয়ই তোমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে। সত্যি বলছে আন্টি, তেমন কোনো ঝগড়া হয়নি। তখনই ডাক্তার এসে বলে, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে এখন অনেক ভালো আছে। আর আপনারা কেমন বাবা মা বলেন তো? মেয়েটা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, তাও আপনারা ওকে একা থাকতে দিলেন। ওর হায়াত আছে, তাই বেঁচে গেছে। সাধারণত এমন অবস্থায় থেকে কেউ বেঁচে থাকে না। এখন কি আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? দুজন দুজন করে ভেতরে যাবেন, তবে কেবিনে শিফট করার পর। তাছাড়া তোসিবাকে কেবিনে শিফট করে দিয়েছে।
শ্বশুর শ্বশুর এক এক করে সবাই তোসিবার সাথে কথা বলছে। আমি টেবিলে বসে আছি, তখন তাবু এসে বলে, ভাইয়া আপনাকে আপু দেখতে চাইছে। হ্যাঁ আসছি। আমি ভেতরে ঢোকার পর সবাই বেরিয়ে গেছে। আমাকে দেখে তোসিবা কান্না শুরু করে দিয়েছে। কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়েছি। আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখে সংসার করতে পারতেন। তাই তো আমি মরে যেতে চাইছি। স্নেহাকে বিয়ে করলে তোমাকে মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার বাবা মা আমাকে দোষারোপ করতো। তা আমাকে মুক্ত করার জন্য মরতে গিয়েছিলে কেন? আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে জানেন। একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। তাহলে ডিভোর্স দিতে চাইছিলে কেন? আমি কি জানতাম আপনি দূরে গেলে আমি বাঁচতে পারবো না? প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে স্নেহাকে কি বলবো? ওকে আমি বুঝিয়ে বলে দিব। যদি তুমি আবার এমন করো তাহলে আমি কোথায় যাব তখন? এই কান ধরে বলতেছি, আপনাকে জীবনেও ছেড়ে যাব না। আমার মাথা ছুঁয়ে বলছি, সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। তাহলে ইমরানের কি হবে? আর কিছুদিন পর তো লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কাগজ জমা দিলে তো ডিভোর্স হবে। সে কাগজ কাল রাতে ছিঁড়ে ফেলেছি। ইমরানের প্রতি এখন আর আমার ভালোবাসা নেই। কমছে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আরও কিছু সময় দিয়ে তুমি ভালোভাবে ভেবে দেখো। তোসিবাকে রেখে আমি বাইরে এসেছি। তাবু ভিতরে গেছে, তখন আব্বা বলে, সৌরভ ডাক্তার বলছে বৌমাকে সকালে রিলিজ দেবে, তাহলে আমরা সবাই চলে যাই। আর তুই তোসিবাকে নিয়ে বাড়িতে আসিস, কেমন? কিন্তু আব্বা তখনই আমাকে থামিয়ে বলল, আম্মা তোসিবা আমাদের সব বলে দিয়েছে। আমরা চাই তুই তোসিবাকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। কাজ তুই তোসিবাকে অনেক ভালোবাসিস, তোসিবাও তোকে অনেক ভালোবাসে। বাবা, সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি প্লিজ তোসিবাকে মেনে নাও। আর আঙ্কেল কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আসলে তোসিবাকে বোঝানোর জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি। বিয়ের একটা বন্ধন যে কতটা মজবুত তা বোঝানোর জন্য ওর সাথে এমনটা করেছি। বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে তুমি তো আমার ছেলে। আরে আন্টি কি বলছেন আপনি? ঠিক আছে, আমি তোসিবাকে নিয়ে বাড়ি ফিরব। আর আজকের পর তোসিবাকে আমি কোথাও যেতে দেব না। তোসিবাকে সবসময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো আর সুখে রাখবো। বিয়ে মশাই আপনারা আর চিন্তা করবে না। সৌরভ তোসিবাকে অনেক যত্নে রাখবে। যা ভুল ত্রুটি হয়েছে সব ভুলে এখন থেকে নতুন করে জীবন সাজাবে, আবার নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়ে থাকবে। চলেন আমরা সবাই বাসায় যাই। সৌরভ তুই তোসিবার সাথে থাক, ওকে নিয়ে বাসায় আসবি। ঠিক আছে। তখনই তাবু এসে বলে, ভাইয়া আপু আপনাকে ডাকছে। হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে। আমি তোসিবার রুমে গেছি। কি ডাকছো কেন? তোমার সিদ্ধান্ত কি কোনো চেঞ্জ হয়েছে? আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কি? হ্যাঁ আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, এটাই লাস্ট। এরপর আর যদি কখনো ভুল করো তাহলে কিন্তু সারা জীবনের জন্য দূরে চলে যাব। তখনই তোসিবা শোয়া থেকে উঠে বসেছে, আমাকে বলে, আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমার খুব ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারিনি। আজকে খুব ইচ্ছে করছে, প্লিজ ধরবেন। এখানে? হ্যাঁ এখানে। সমস্যা কি? আমি তো আপনার বউ। ঠিক আছে। তখনই তোসিবা এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে কিস করছে। আমি করব, আপনি কিস করবেন না? হ্যাঁ করবো তো। পাগলি মেয়ে, আসো এখানে বসো। তোসিবাকে সিটে শুয়ে দিলাম, তারপর পাশে বসে আছি। রাত 12টা বাজে। তোসিবা আমাকে বলে, আপনি ঘুমাবেন কখন? তুমি ঘুমা, আমি আজকে ঘুমাবো না। আপনি আমার পাশে শুয়ে পড়েন, আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি শুতে চাইনি, কিন্তু তোসিবা জোর করে আমাকে শুয়ে দিয়েছে। তোসিবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর কপালে আমি আলতো করে আদর করে দিয়েছি। দুজনে ঘুমে গেছি। সকালে ঘুম থেকে উঠে তোসিবাকে রিলিজ করে একসাথে বাড়িতে যাচ্ছি। বাইকে করে রাস্তায় সিগন্যাল পড়েছে। তোসিবা, ইমরান কোথায়? যেখানে খুশি সেখানে থাকুক, আমার কি। একটু বামে চেয়ে দেখি, তোসিবা চেয়ে দেখে ইমরানকে একটা মেয়ে জড়িয়ে ধরে বাইকে বসে আছে। তোমাকে ওই দিন কলেজে বলতে চাইছি, ইমরান ছেলে হিসেবে ভালো না। ইমরানের গালে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার কিছুটা ভালো লাগতো। কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো আর বলো মেয়ে দেখলে চোখ মারতে হয়। যে কথা সে কাজ। তোসিবা বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরান বলেছে। ইমরান তোসিবাকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তোসিবাকে কিছু বলতে চেয়েছে, তখনই তোসিবা ইমরানকে ঠাস করে থাপ্পড় একটা মেরে দিয়েছে। ইমরান গালে হাত দিয়ে তোসিবার দিকে আসবে, তখনই তোসিবা বলে, মেয়ে দেখলে চোখ টিপ মারতে হয়, এরপর যদি চোখ মারিস তাহলে চোখ তুলে ফেলবো। সবাই ইমরানকে বকাঝকা করতে লাগলো, রাস্তার জনগণ। আমি তোসিবাকে বাইকে বসিয়ে আর সিগন্যাল ছেড়ে দিয়েছে, সোজা বাইক নিয়ে চলে এসেছি। এবার খুশি হচ্ছ? মা
অনেক খুশি হয়েছি। স্নেহা, তুই আমার বরের বাড়িতে কি করিস? তোর বর মানে? সৌরভ তো আমার হবু বর। দেখ স্নেহা, যা আবার হয়ে গেছে। অনেক কষ্ট করে সৌরভ আর আমার বিয়ের বন্ধনটা টিকে রয়েছে। তোর কাছে 2 হাত জোরে অনুরোধ করছি, আমাদের মাঝ থেকে সরে যা। তোসিবা স্নেহার কথা শুনে আমি হাসছি। তখন আম্মা এসে বলে, আরে মা, তোসিবা এসে গেছো, আরে ভেতরে আসো। আর স্নেহা, তোর ভাবিকে ভেতরে আসতে দে। মামি, তুমি সব কিছু গন্ডগোল করে দিয়েছ, যা আমি আর থাকবো না। মানে? স্নেহা, তুই সৌরভকে আগে থেকে চিনতি, জানতি? হ্যাঁ বোকা, আর সৌরভ আমার মামাতো ভাই। তোর আর ওর সম্পর্ক আমাকে এতদিন এখনই বলিনি, তখন আমাদের প্ল্যান করি। আর সৌরভ আমাকে বলে অভিনয় করতে। তাহলে বিয়েতে তোকে দেখিনি কেন? আসলে তখন স্নেহা অসুস্থ ছিল। স্নেহার সাহায্যে তোমাকে আজ আমার জীবনে পেলাম। তোদের বাসর ঘর আমি সাজিয়ে দিয়েছি, এখন আর রুমে ঢোকার দরকার নেই। রাতে একবারে রুমে যাবে, কেমন? তোসিবা লজ্জা পেয়ে ভেতরে চলে গেছে। আমি স্নেহার মাথায় টোকা দিয়ে চলে এসেছি। সৌরভ, আমার অফিসে একটা ফাইল দিয়ে আয়। সৌরভ কেন যাবে? তোমার কাজ তুমি করো। আর তুমি আমাকে নিয়ে একটু শপিং করতে চলো। ওইখান থেকে আমার মেয়ের বাসায় যাব। আর সৌরভ, তোর আপু ফোন করেছে, জামাই বাড়িতে নেই, আর ওর শাশুড়ি মেয়ের বাড়িতে গেছে। এখন আমাকে আর তোর আব্বাকে যেতে বলেছে। এখন তুই কি বলিস? ঠিক আছে যান। আম্মা আব্বাকে জোর করে নিয়ে গেছে। যাবার আগে তোসিবার কানে কি যেন বলে গেছে। আম্মা আব্বা যাবার পর তোসিবা আমার হাত ধরে সোজা রুমে টেনে নিয়ে গেছে। রুমটা ফুল দিয়ে সাজিয়েছে। তোসিবা, কি হয়েছে তোমার? কি হবে বলেন, বলে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়েছে। তোসিবা একদম আমার কাছে এসছে, দুজনকে আপন করে নিলাম। দিনের বেলায় আমাদের বাসর হয়ে গেল। তোসিবা এখন আমাকে অনেক খেয়াল রাখে। আমার প্রায় বিকেলে দুজনে ঘুরতে যাই। আমিও তোসিবাকে অনেক যত্ন নেই। তোসিবা এখন অনেক ভালো রান্না করতে পারে, আমার জন্য নতুন নতুন রেসিপি তৈরি করে। আর আম্মাকে এখন এত কাজ করতে হয় না। আব্বার ওষুধগুলো তোসিবা নিয়মিত খাইয়ে দেয়। ভালোই চলছে তোসিবা আর সৌরভের বিয়ের বন্ধন আর ওদের সংসার। কিছু কথা, এইটা একটা কাল্পনিক গল্প ছিল, আর গল্পটা আপনাদের মনোযোগ জায়গা করে নিতে পেরেছে কিনা আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সবাইকে গল্পটা শুনিয়ে আনন্দ দিতে। গল্পটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটা নতুন গল্প দিব, সবাই সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।